বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত এসআই মাসুদ ক্লোজড, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। পুলিশ যেভাবে সন্ত্রাসীর ভূমিকা পালন করতেছে এটা কখনো গ্রহণযোগ্য না। এই শাস্তি খুবই তুচ্ছ, খুবই নগণ্য। তো অ্যাটেম্প টু মার্ডারের যে আইন রয়েছে সেই আইনে তাকে শাস্তির ব্যবস্থা করা হোক। তদন্তের ফলাফলে তার বিরুদ্ধে যেই ধরনের অভিযোগ উঠেছে সেটা প্রমাণিত হয়, আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তল্লাশির নামে রাতে ছিনতাইকারীর ভূমিকায় পুলিশ, সময় সংবাদের অনুসন্ধানে প্রমাণ মিলেছে অনৈতিক কর্মকাণ্ডের। খারাপ দেখা যায়, আমরা অফিসার মানুষ, আমাদের প্রেস্টিজের জন্য ভাই আমার ছোট ভাই মতো মানুষ, আমি ছোট ভাই তাহলে আমি কোন জাতটা খাওয়াবো? এমন কোনো কাজ করি না যে তার খারাপ দেখা যায়। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল দাস এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে বেগম জিয়া প্রমাণ দিয়েছেন এখনো ভুলতে পারছেন না পাকিস্তানকে। সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে প্রধানমন্ত্রী। গণতন্ত্র প্রতিষ্ঠায় সব শ্রেণী পেশার মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান মির্জা ফখরুলের। বললেন, দেশে এখন দুর্নীতি নৈরাজ্যের মহোৎসব চলছে। সরকারিভাবে এবার হজে যেতে খরচ পড়বে 3,60,000 টাকা। জাতীয় হজ নীতি ও হজ প্যাকেজ 2016 এর খসড়া মন্ত্রিসভায় অনুমোদন। অষ্টম বেতন কাঠামো সামঞ্জস্যের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের লাগাতার কর্মবিরতি। গ্রহণযোগ্য সমাধানের পথ খুঁজছে সরকার, জানালেন শিক্ষামন্ত্রী। এবং অস্ত্রের উৎস খুঁজে বের করেই রুখতে হবে জেএমবির উত্থান, মত নিরাপত্তা বিশ্লেষকদের। জঙ্গিবাদ প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদ ইসলামী চিন্তাবিদদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পাকিস্তান প্রীতির কারণেই মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলার দুঃসাহস দেখান বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। দেশবিরোধী ষড়যন্ত্রের মধ্যে আছেন বলেই তাকে প্রত্যাখ্যান করেছে জনগণ। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগের জনসভায় এ কথা বলেন তিনি। এ সময় শিক্ষকদের কর্মবিরতি প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষার্থীদের লেখাপড়া বন্ধ করে নিজেদের সম্মান আদায় করা যায় না। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের এই জনসভা। যে উদ্যান থেকে ৭১-এর ৭ মার্চ স্বাধীনতার ডাক দেন বঙ্গবন্ধু, স্বাধীন বাংলাদেশে ফিরে যেখানে প্রথম দাঁড়ান জনগণের সামনে। জনসভায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, স্বাধীনতার 4 দশক পরও কেউ কেউ পাকিস্তানকে ভুলতে পারেনি। এজন্য যুদ্ধাপরাধের বিচার বন্ধ করতে তারা দেশ জুড়ে নাশকতা চালায়। ওরা কত বড় দুঃসাহস যে মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছে, জীবন দিয়েছে, যাদের বুকের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। সেই ৩০ লক্ষ মানুষ, সেই শহীদদের নিয়ে তিনি কটাক্ষ করেন। তিনি বলেন, এত মানুষ তাকে মারা যায় নাই। অর্থাৎ ওনার প্লেয়ারে পাকিস্তান যে সংখ্যা পড়বে ওনার কাছে সেইটাই গ্রহণযোগ্য। আর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে মানুষ যেটা জেনেছে সত্য বলে সেটা সত্য না। শিক্ষকদের আন্দোলন নিয়েও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বলেন, শিক্ষকদের মর্যাদা সবার উপরে, তবে সম্মানবোধ নিজেদের উপরও অনেকটা নির্ভর করে। 123 ভাগ বেতন বাড়িয়ে দিয়েছি। যদি কোনো অসুবিধা আপনাদের হয় সেটা তো আমরা দেখবো, আমরা দেখছি, কিন্তু তা বলে ছেলে মেয়েদের পড়াশোনা নষ্ট করবেন না। ক্লাস নেওয়া বন্ধ করে ছেলে মেয়েদের পড়াশোনা যদি বন্ধ করেন, ছাত্রছাত্রীরাও তা মেনে নেবে না। এটা কারোর কাছে গ্রহণযোগ্য না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওপর দিয়ে মেট্রো রেল লাইন নির্মাণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, অত্যাধুনিক প্রযুক্তির এই মেট্রো রেলে শিক্ষার্থীদের পড়ালেখার পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা নেই। বাংলাদেশে এক শ্রেণীর লোক আছে, যাই করতে যায় সেখানে একটা কিন্তু খুঁজে অমনি আন্দোলন শুরু করেন। দেশের মানুষের মঙ্গল কিসে আর দেশের মানুষের অসুবিধা কি হবে সেটুকু জানার মতো জ্ঞান অন্তত আমার আছে, সেটুকু আমি অন্তত বলতে পারি। সেই চিন্তা ভাবনা আছে, সেটা মাথায় নিয়েই কিন্তু আমরা কাজ করি। উন্নয়নের পথে বাধা দিয়ে দেশের অগ্রযাত্রা ব্যাহত না করতে সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা।
বর্তমান সরকারকে ফ্যাসিবাদী উল্লেখ করে সাধারণ মানুষকে গণতন্ত্র প্রতিষ্ঠায় সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে এক অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। এ সময় ফখরুল আরো বলেন, বর্তমানে দেশে দুর্নীতির মহোৎসব চলছে। আজকে মাটিকে মুক্ত করতে হবে। এই যে স্বৈরাচারের যে বন্ধন, ফ্যাসিবাদের যে বন্ধন, সেখান থেকে বেরিয়ে আসার জন্য আমরা জানি ফ্যাসিবাদের বিরুদ্ধে কোনো গণতান্ত্রিক শক্তির লড়াই করা খুব কঠিন লড়াই, কিন্তু সে লড়াই করতে হবে, সে সংগ্রামে জিততে হবে। সমস্ত বিষয়গুলো অনুধাবন করে বিশ্লেষণ করে সঠিক পদক্ষেপ নিতে হবে এবং সেই সঠিক পদক্ষেপের মধ্য দিয়েই আমরা অবশ্যই এই ফ্যাসিবাদী সরকার যারা আজকে জোর করে ক্ষমতা দখল করে বসে আছে তাদেরকে বাধ্য করতে হবে যে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে দিতে, তাদেরকে বাধ্য করতে হবে আমার অধিকারকে ফিরিয়ে দিতে, তাদেরকে বাধ্য করতে হবে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষাকে প্রতিফলন ঘটানোর জন্য। দেখছেন সন্ধ্যার সময়। স্মার্টফোন নেটওয়ার্ক। সমাজের নিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকা পুলিশ কখনো কখনো সাধারণ মানুষের কাছে আতঙ্কের নাম। মহাসড়ক থেকে শুরু করে রাজপথ, মহল্লার অলিগলি সব জায়গায় দেখা যায় অসাধু কিছু পুলিশ সদস্যের অপতৎপরতা। রাতের আধারে ছিনতাইকারী হিসেবেও সাধারণ মানুষের টাকা পয়সা, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে আইনের পোশাক পরা এই মানুষগুলোর বিরুদ্ধে। সময় সংবাদের সরেজমিন অনুসন্ধানে মহাসড়ক এবং থানায় কর্মরত পুলিশের বিরুদ্ধে প্রমাণ মিলেছে এসব অনৈতিক কর্মকাণ্ডের। সাইদুল ইসলামের তোলা ছবিতে সাইফুল রুদ্রর বিশেষ রিপোর্ট। রাতের বাংলাদেশ, দক্ষিণ থেকে রাজধানীর পথে, চট্টগ্রাম থেকে কুমিল্লার দাউদকান্দি, এরপর গজারিয়া, মেঘনা হয়ে ঢাকার কাঁচপুর পর্যন্ত প্রায় 15টিরও বেশি পুলিশ চেকপোস্ট দেখা গেছে। সীতাকুণ্ড পেরিয়ে মিরসরাই সীমানায় ঢুকতেই চোখে পড়ে এর একটি। অদূরে রাস্তায় সময় সংবাদের গাড়ি থামিয়ে পর্যবেক্ষণ করা হয় হাইওয়ে পুলিশের কাজকর্ম। রাতের আধারে গাড়ির আবছা আলোয় দেখা গেল হাত বাড়িয়ে দিতে। এগিয়ে গিয়ে সহকারী উপপরিদর্শকের কাছে জানতে চাওয়া হয় তারা কি করছেন। ঘড়িতে রাত 1:45। জবাবে তিনি জানান যযানজট নিয়ন্ত্রণ। যতটুকু সম্ভব নিজের নিরাপত্তা, জনগণের নিরাপত্তা, সবার নিরাপত্তা আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাইতেছি। আমাদের কাজও তো এটা, জনগণের সেবা। কিন্তু এই মহাসড়কে চলাচলরত যানবাহন চালকদের বক্তব্য একেবারেই ভিন্ন। সাবাইতাম সিঙ্গেল দিছে, ভালো মতো সাবাইছি, সাবানোর পরে মামলাটা ধরাই দিচ্ছে। 10,000 টাকার মামলা। দৌড়ায় আসে পরে গাড়ির রিকোজিশন হবে, তখন গাড়ির কাগজের মধ্যে 1000 টাকার একটা নোট দিয়ে কাগজটা দিয়ে দেয়, ওই টাকাটা রাখা কাগজটা ফেরত দেয়, রিকোজিশন হবে না, চলে যান। রাত 4:30। দাউদকান্দি সেতু পেরোতেই গজারিয়া থানা পুলিশের গাড়ির দেখা মিলল রাস্তার পাশে। এখানকার চিত্র যেন আরো বিচিত্র। গত কয়েক মাসে পুলিশের উপর হামলা এবং পুলিশ হত্যার পরও টনক নড়েনি এই পুলিশ সদস্যদের। ঘুমের ছবি ক্যামেরায় ধারণ করা হলে সময় সংবাদের রিপোর্টারকে টাকা দিতে এগিয়ে আসেন এই কর্মকর্তা। এতে খারাপ দেখা যায়, আমরা অফিসার মানুষ, আমাদের প্রেস্টিজের জন্য। ভাই আমার ছোট ভাই মতো মানুষ, আমি ছোট ভাই তাহলে আমি কোন যাত্রা খাওয়াবো। সেই সঙ্গে অনুরোধ করেন এই ছবি প্রচার না করতে। এমন কোনো কাজ করি না যে টাকা খারাপ দেখা যায়। এরপর মেঘনা সেতুর আগের চেকপোস্টে সময় সংবাদের গাড়ি চালকের কাছে টাকা চাওয়া হলে ক্যামেরা অন করতেই কেটে পড়েন পুলিশ সদস্যরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে সাইফুল রুদ্র, সময় সংবাদ। বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বিকে তল্লাশির নামে 5 ঘন্টা আটকে রেখে নির্মম নির্যাতনকারী মোহাম্মদপুর থানার এসআই মাসুদ শিকদারকে থানা থেকে প্রত্যাহার করে তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। বিভাগের ডিসি বিপ্লব কুমার সরকার বলেছেন, তদন্তে অভিযোগ প্রমাণ হলে মাসুদ শিকদারকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। তবে এসআই মাসুদ শিকদারকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। এভাবে নির্মম নির্যাতনের পর অভিযুক্তকে শুধু ক্লোজড করলে এ ধরনের অপরাধ আরও বাড়বে বলে আশঙ্কা তাদের। প্রচন্ড পরিমাণে টর্চার করে, যেমন যে এখন আমি মুখ খুলতে আমার কষ্ট হচ্ছে, আমি কথা বলতে পারতেছি না, এমনভাবে এখানে আঘাত করছে, আমাকে কোনো কথাই বলতে দিচ্ছে। গত শনিবার রাতে মোহাম্মদপুরের তাজমহল রোডের একটি বুথ থেকে টাকা তুলে বের হওয়া মাত্রই বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বির গতিরোধ করে পুলিশ সদস্যরা। রাব্বির অভিযোগ, এরপরই তাকে পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ ভ্যানে তুলে 5 লাখ টাকা দাবি করেন অভিযুক্ত এসআই মাসুদ শিকদার। টাকা দিতে অস্বীকৃতি জানালে তার উপর শুরু হয় নির্মম নির্যাতন। এমনকি টাকা না দিলে তাকে বেড়ি বাঁধে ক্রস ফায়ারে হত্যার হুমকিও দেওয়া হয়। রোববার সকালে এ বিষয়ে মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ করেন রাব্বি। এর 24 ঘন্টার মধ্যে এসআই মাসুদকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। তদন্তটা হয়, অভিযোগটা প্রমাণ হলো কি হলো না, হলেও কতটুকু হলো, তার দোষ কতটুকু বা কি বিষয় সেটা নির্ণয় করার জন্য সেটা চলছে। তো যদি তদন্ত কার্যক্রমে
এবং তদন্তের ফলাফলে তার বিরুদ্ধে যেই ধরনের অভিযোগ উঠেছে সেটা প্রমাণিত হয়, আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে প্রাথমিকভাবে তাকে প্রত্যাহার করা হয়েছে। ডিসি বিপ্লব কুমার সরকারের সামনে প্রশ্ন ছিল, পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত যদি পুলিশই করে তবে তা নিরপেক্ষ হওয়ার সম্ভাবনা কতটুকু? এখানে তো পক্ষ বিপক্ষের কোনো সুযোগ নেই। এখানে মূল বিষয় হচ্ছে কার্যক্রম হবে অত্যন্ত প্রফেশনালি, পেশাদারি ভিত্তিতে কাজ হবে। এখানে আমার কোনো সহকর্মীর বিরুদ্ধে যদি অভিযোগ আসে তাকে রক্ষা করা আমার দায়িত্ব না। এদিকে এসআই মাসুদ সিকদারকে পুলিশ থেকে বের করার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। আমরা তার উপযুক্ত শাস্তি হিসাবে তাকে ডিসমিস করতে চাই। পুলিশ যেভাবে সন্ত্রাসীর ভূমিকা পালন করতেছে এটা কখনো গ্রহণযোগ্য না। দেশের মানুষের যে আস্থা হারিয়েছে পুলিশের প্রতি, সে আস্থাকে ফিরিয়ে আনতে হলে অবশ্যই পুলিশের এই শাস্তি খুবই তুচ্ছ, খুবই নগণ্য। শুধু বহিষ্কার নয়, প্রচলিত আইনে একটা অ্যাটেম্প টু মার্ডারের যে আইন রয়েছে সেই আইনে তাকে শাস্তির ব্যবস্থা করা হোক। এসআই মাসুদ সিকদারের বিরুদ্ধে জজ কোর্টে মামলা করার কথা জানিয়েছেন গোলাম রাব্বি। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় ভিত্তিতে প্রার্থী দিতে আগ্রহী আওয়ামী লীগ বিএনপি, ইতিবাচক ফল বয়ে আনবে না মত বিশেষজ্ঞদের। সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে এবার খরচ পড়বে 3,60,000 টাকা। আর বেসরকারি ব্যবস্থাপনায় থাকা, খাওয়া এবং অন্যান্য খরচ বাদে মৌলিক অভিন্ন খরচ ধরা হয়েছে 1,55,000 টাকা। মন্ত্রিসভার বৈঠকে আজ এ সংক্রান্ত জাতীয় হজ ও ওমরাহ নীতি 2016 এবং হজ প্যাকেজ 2016 এর খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে। এবছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় 1,13,868 জন বাংলাদেশি হজ করতে সৌদি আরব যেতে পারবেন। এর মধ্যে মাত্র 5,000 বাংলাদেশি সরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন। সরকার নির্ধারিত দুইটি প্যাকেজের একটিতে কোরবানি সহ 3,60,028 টাকা এবং অপরটিতে কোরবানি বাদে 3,04,903 টাকা খরচ নির্ধারণ করা হয়েছে। সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই সংক্রান্ত জাতীয় হজ ও ওমরাহ নীতি এবং হজ প্যাকেজ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে এ বিষয়ে ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। 5,000 হলো সরকারি ব্যবস্থাপনায়, আর বেসরকারি ব্যবস্থাপনায় 1,08,868, সব মিলে 1,13,868 জন। রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, অর্থাৎ প্রতিটি হজ যাত্রীকেই পিআইডি, পিলগ্রিম আইডি দেওয়া হবে এবং সেই অনুযায়ী ট্রেকিং বা ব্যবস্থাপনা করা হবে। এ সময় তিনি বেসরকারি ব্যবস্থাপনায় হজ করতে যাওয়া এবং বিমান ভাড়া সহ এই সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন। মৌলিক যে অভিন্ন খরচ সেটা হলো 1,55,441 টাকা 68 পয়সা। বিমান ভাড়া বেসরকারিতে 1,17,577 টাকা 50 পয়সা। সরকার অনুমোদিত প্রত্যেকটি হজ এজেন্সি বেসরকারি ব্যবস্থাপনার হজ যাত্রীদের জন্য নিজ নিজ প্যাকেজ অনুযায়ী মক্কা ও মদিনার বাড়ি, হোটেল ভাড়া, তারপর খাওয়া খরচ, মুআল্লামকে প্রদেয় অতিরিক্ত সার্ভিস চার্জ ইত্যাদি বাবদ ব্যয় চূড়ান্ত করো তো সর্বোচ্চ 2টি হজ প্যাকেজ ঘোষণা করতে পারবে। এদিকে অন্যান্য বছরের মতো এবছর বিমানের ফ্লাইট শিডিউল এবং হজযাত্রীদের লাগেজ নিয়ে অব্যবস্থাপনা হবে না বলেও উল্লেখ করেন মন্ত্রিপরিষদ সচিব। বিমান মন্ত্রণালয় থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে এবারে সেই জিনিসটা ওনারা কঠোরভাবে দেখবেন, লাগেজগুলো যেন ঠিকমতো আসে এবং ফ্লাইটগুলো যেন অস্বাভাবিক বিলম্ব না করে, সেই বিষয়টা ওনারা চেষ্টা করবেন যেন আর না হয়। মন্ত্রিসভা বৈঠকে 35তম বিসিএস পরীক্ষায় 1,803টি শূন্যপদ পূরণে কোটা শিথিল করার প্রস্তাবে অনুমোদন দেওয়ার কথাও জানান মন্ত্রিপরিষদ সচিব। কোটা শিথিল করে প্রশ্ন আশিস, সময় সংবাদ, ঢাকা। অষ্টম জাতীয় বেতন কাঠামোতে অসঙ্গতি দূর করার দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা লাগাতার কর্মবিরতি শুরু করেছেন। বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের ব্যানারে এই কর্মসূচি পালন করছেন তারা। সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোনো পরীক্ষা, ক্লাস অনুষ্ঠিত হয়নি। এ সময় শিক্ষার্থীরাও শিক্ষকদের দাবির প্রতি সমর্থন জানিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান। নতুন বেতন কাঠামোতে সিলেকশন গ্রেড বহাল এবং বেতন বৈষম্য নিরসনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গত 8 মাস ধরে আন্দোলন করে আসছেন। তারা ন্যায্য আন্দোলন করছে, কারণ এটা তাদের ন্যায্য একটা দাবি। সো আমরা গভর্নমেন্টের কাছে আশা করব যাতে এই দাবিটা তাড়াতাড়ি মেনে নেয় এবং আমাদের স্বাভাবিক লেখাপড়ে আমরা ফিরে আসতে পারি। শিক্ষকদের স্বার্থের জন্য কেন ছাত্রদের স্বার্থ ক্ষুণ্ণ হবে, এটা আমার গভর্নমেন্টের কাছে প্রশ্ন। সমাধান চেয়েছি, আমরা আন্তরিক সেজন্য। কারণ কি? কারণ হলো আমাদের ছেলেমেয়েদের লেখাপড়া যাতে বিঘ্নিত না হয়। আমাদের কাজ তো হলো শিক্ষা, গবেষণা এবং ওদেরকে পড়ানো, এবং ওই জায়গাটা আমরা যেতে চাইনি, কিন্তু আমাদেরকে জোর করে ঠেলে ওই জায়গাটার মধ্যে দেওয়া হয়েছে। এখন আমরা মর্যাদার জন্য লড়াই করছি, মর্যাদার জন্য আমরা যে কোনো ধরনের স্যাক্রিফাইস করতে রাজি আছি, যে
কোনো পরিণতি আসে ওইটা আমরা মাথায় পেতে নিব। এদিকে অষ্টম বেতন কাঠামোর অসঙ্গতি দূর করার দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করেছেন রাজধানীর বাইরের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। সকাল 10টায় এই কর্মসূচি শুরু করেন তারা। এ সময় অষ্টম বেতন কাঠামোতে শিক্ষকদের মর্যাদা বাড়ানোর দাবি জানানো হয়। ব্যুরো প্রতিবেদকদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ক্লাস শুরুর প্রথম দিনেই ফিরে যেতে হলো বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের। সোমবার সকাল থেকেই খালি ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষগুলো। শিক্ষকরা আবারও তাদের মর্যাদা বাড়ানোর দাবি জানান। আমরা ক্লাস করতে আসছিলাম, কিন্তু শুনলাম যে শিক্ষকদের ধর্মঘট চলতেছে, যার কারণে ক্লাস বন্ধ আছে। ক্লাসগুলো হচ্ছে না এবং পরীক্ষাগুলো হচ্ছে না। এক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের সেমিস্টারগুলো দীর্ঘায়িত হচ্ছে এবং আমরা সেশন জটের দিকে চলে যাচ্ছি। দেয়ালে পিঠ থেকে গেছে। শেষ পর্যন্ত শিক্ষকরা সিদ্ধান্ত নিয়েছে যে অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা থেকে বিরত থাকবে। বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী বরিশাল বিশ্ববিদ্যালয়ে চলছে শিক্ষকদের কর্মবিরতি। তালাবন্ধ ছিল ক্লাসরুমগুলো, স্থগিত করা হয়েছে সব ধরনের পরীক্ষা। বাংলা, সমাজবিজ্ঞান, অ্যাকাউন্টিং বিভাগের যে পরীক্ষাগুলি ছিল সেই পরীক্ষাগুলি স্থগিত হয়েছে এবং এই কর্মবিরতির কারণে সকল ক্লাস কার্যক্রম বন্ধ রয়েছে। এই কর্মসূচি যতক্ষণ পর্যন্ত না সরকার আমাদের দাবি দেওয়া মেনে নেন ততক্ষণ পর্যন্ত আমরা চালিয়ে যাব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও বলছেন বেতন নয়, মর্যাদা বাড়াতে হবে। দীর্ঘদিন আন্দোলনের পরও দাবি না মানায় কঠোর কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন বলে জানান শিক্ষকরা। এখন আমরা ব্যাপক আন্দোলনের দিকে যাওয়ার পরিকল্পনা করেছি। ফেডারেশনের মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হয়েছে, আজকে থেকে কমপ্লিট শাটডাউন, কোনো ধরনের পরীক্ষা এবং ক্লাস হবে না, এটি চলতে থাকবে। এছাড়া অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়েও একই কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। ফাহমিদা মৌটুসী, সময় সংবাদ। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মর্যাদা রক্ষার দাবির সঙ্গে পুরোপুরি একমত শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও। তবে মর্যাদা রক্ষার দাবিতে শিক্ষকরা ক্লাস পরীক্ষা বর্জনের মাধ্যমে যে লাগাতার কর্মবিরতি শুরু করেছেন তাতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে বলে মনে করেন তিনি। সময় সংবাদকে দেওয়া সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী বলেন, যেহেতু বেতন নিয়ে কোনো দ্বিমত নেই তাই সমস্যা সমাধানে গ্রহণযোগ্য পথ বের করতে চেষ্টা চালাচ্ছে সরকার। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আহাদ। অষ্টম জাতীয় বেতন কাঠামো ঘোষণার পর থেকে এর বিরোধিতা করে আসছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আগে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড থাকলেও নতুন কাঠামোতে তা বাদ দেওয়া হয়। এর ফলে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের প্রথম গ্রেড বা সচিবের সমমর্যাদায় যাওয়ার পথ বন্ধ হয়ে গেছে। তাই অষ্টম বেতন কাঠামো বাতিল করে শিক্ষকদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বহালের দাবিতে আন্দোলন করে আসছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। কিন্তু দাবি আদায় না হওয়ায় ক্লাস বর্জনের লাগাতার কর্মবিরতি শুরু করেছেন শিক্ষকরা। এতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে বলে মনে করেন শিক্ষামন্ত্রী। ক্লাস না হলে তো ক্ষতিগ্রস্ত হব, কিন্তু সেটা তো আর একেবারে যদি অনেক লম্বা দিন ধরে হয় সে এক জিনিস। তা আমি আশা করি এটা অত লম্বা হবে না, এটা সমাধান বের হবে। শিক্ষকদের আন্দোলন থেকে সরে আসার আহ্বান না জানালেও তাদের সম্মান ও মর্যাদা সবার ওপরে হওয়া উচিত বলে মনে করেন শিক্ষামন্ত্রী। আমি তো স্পষ্টই বলছি, তারা সবচেয়ে বেশি সম্মান মর্যাদার জন্য পায়, আর বেতন কাঠামো ঠিক করার একটা নিয়ম রীতি আছে, তার মধ্যে ফেলতে হবে। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকরা সন্তুষ্ট হবেন এমন পথ দ্রুত বের করতে চেষ্টা চালাচ্ছে সরকার। প্রথম যখন পে স্কেল ঘোষণা করি সেই সঙ্গে কিন্তু আমরা একটা কমিটি করে দিচ্ছি, অসঙ্গতি থাকে সেটা সমাধানের জন্য। তো সেইটা নিয়ে আমরা চেষ্টা চলছে, কিন্তু একটা জায়গায় পৌঁছতে হবে যেখানে গেলে পরে এটা প্রকৃত সমাধান হয়। তো সেই জায়গাটা নিয়ে বারবার হয়তো আলোচনা হচ্ছে, কথা হচ্ছে, এটা সমাধানে আমরা যাবো, সেটা আমরা চেষ্টা করতেছি। গভর্নমেন্ট এটাকে ছেড়ে দেয়নি যে না দায়ী মানব না। দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 37টি, আর বর্তমানে 83টি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম চালাচ্ছে। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। পৌরসভা নির্বাচন শেষ হতে না হতেই নির্বাচন কমিশনের দ্বারে কড়া নাড়ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচনের প্রক্রিয়া চূড়ান্ত না হলেও প্রধান দুই রাজনৈতিক দলই আগ্রহী দলীয় ভিত্তিতে নির্বাচনের। তবে তৃণমূল পর্যায়ের এই নির্বাচন দলীয় ব্যানারে হলে ফল শুভ হবে না বলে মত বিশেষজ্ঞদের। রাশেদ লিমনের রিপোর্ট। প্রথমবারের মতো দলীয় ব্যানারে পৌরসভা নির্বাচনে নিজেদের সাফল্যের পাশাপাশি এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে দল আরও সুসংগঠিত হয়েছে বলে মনে করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। অপরদিকে সরকারের কারচুপির কারণে নির্বাচনে নিজেদের ভরাডুবি দাবি করে এর মাধ্যমে দল পুনর্গঠন প্রক্রিয়া ত্বরান্বিত হয়েছে বলে মনে করে বিএনপি। আমরা তৃণমূল পর্যায় থেকে সাংগঠনিকভাবে সুসংগঠিত হতে পেরেছি। গুটি কয়েক জায়গায় ছাড়া প্রত্যেক জায়গায় আমাদের প্রার্থী ছিল। এই স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করেও বাংলাদেশ আওয়ামী লীগ তৃণমূল পর্যায়ে বিশেষ করে পৌর এলাকাগুলোতে
নতুন প্রাণ সঞ্চারিত হয়েছে। আসছে ইউপি নির্বাচনেও দলীয় ভিত্তিতে করার পক্ষেই অবস্থান এই প্রধান দুই রাজনৈতিক দলের। ইউনিয়ন কাউন্সিল নির্বাচনের ভেতর দিয়ে জনগণকে দলীয় প্রতীকে, দলীয় ব্যানারে, দলীয় কর্মসূচিতে মোবিলাইজ করা, সংগঠিত করার সবচেয়ে সর্বোত্তম সুযোগ। নাচতে যখন নেমেছেন তাদের ঘোমটা দিয়ে লাভটা কি? ওই আমাদের যে ইউনিয়ন পরিষদের মেম্বার তাদের ক্ষেত্রে দলীয় মনোনয়নপত্র দেওয়ার ব্যবস্থা করুন। যদিও দলীয় প্রতীকে স্থানীয় পর্যায়ের সর্বনিম্ন স্তরের নির্বাচনকে নেতিবাচক হিসাবেই দেখছেন বিশেষজ্ঞরা। সবচেয়ে হলো সামাজিক বন্ধনটা নষ্ট হয়, সামাজিক বন্ধনটা নষ্ট যাতে না হয় এই জন্য এটা পৌরসভা পর্যন্ত আমার কনসেপ্টে হতে পারে। ডিসিশন ইজ কমপ্লিটলি সরকারের উপরে। তো আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে ইউনিয়ন কাউন্সিল নির্বাচনটি নির্দলীয় করাই ভালো। তবে বিধি চূড়ান্ত করার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের আলোচনা করা উচিত বলেও মনে করেন তারা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। Golden Globe goes to The Revenant. জমকালো অনুষ্ঠানে বিজয়ীদের হাতে দেয়া হলো ৭৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড। সেরা অভিনেতা ও সেরা পরিচালকের পুরস্কার জিতল সেরা ছবি দ্য রেভেন্যান্ট। বিশাল সমুদ্রের ভূ কৌশলগত নিরাপত্তা ও ব্লু ইকোনমি বাস্তবায়নে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সকালে রাজধানীর একটি হোটেলে ৩ দিন ব্যাপী ভারত মহাসাগরীয় অঞ্চলের নৌবাহিনী প্রধানদের ৫ম দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এই আহ্বান জানান। এ সময় রাষ্ট্রপতি ভারত মহাসাগরীয় অঞ্চলের সমুদ্র বিষয়ক সহযোগিতা বাড়াতে কাজ করারও আহ্বান জানান। তিনি বলেন, বিশাল সমুদ্র অঞ্চলের নিরাপত্তা ও এর সম্পদের ব্যবহার করা একক রাষ্ট্রের পক্ষে অসম্ভব। তাই সমুদ্র সম্পদের যথাযথ ব্যবহারে কার্যকর নীতি ও কৌশল প্রণয়ন করতে হবে। ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়াম বা IONS এর এবারের সম্মেলনে 2 বছরের জন্য চেয়ারম্যান হয়েছেন বাংলাদেশ নৌবাহিনী। সমুদ্র সম্পদের দক্ষ ব্যবহারের মাধ্যমে কাজে লাগাতে হবে ব্লু ইকোনমির সম্ভাবনাকে, আর সেজন্য জাতীয়, উপ-আঞ্চলিক ও আঞ্চলিক পর্যায়ে কৌশলগত নীতি প্রণয়ন করতে হবে। বিশাল সমুদ্রাঞ্চলের নিরাপত্তা ও সম্পদ আহরণ একক দেশের পক্ষে সম্ভব নয়, তাই সবাইকে কাজ করতে হবে একযোগে। ম্যানেজমেন্ট অফ দিস ভাস্ট রিজন এন্ড ইটস ইফেক্টিভ ইউটিলাইজেশন ইজ নট পসিবল বাই সিঙ্গেল নেশন অনলি। কথিত ইসলামী রাষ্ট্র কায়েমের নামে সাধারণ সদস্যদের তাত্ত্বিক ও বোমা তৈরির প্রশিক্ষণের পাশাপাশি অত্যাধুনিক অস্ত্র চালানোরও প্রশিক্ষণ দিচ্ছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি। আর সন্ত্রাসী সংগঠনের কাছ থেকে স্নাইপার রাইফেল এবং AK-22 মতো অত্যাধুনিক অস্ত্র সংগ্রহ করছে তারা। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন, জেএমবির উত্থান রুখতে অস্ত্রের উৎস বের করতে হবে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। জঙ্গি সংগঠন জেএমবির কাছ থেকে একের পর এক ভারী এবং অত্যাধুনিক অস্ত্র উদ্ধারের ঘটনায় চিন্তিত পুলিশ প্রশাসন। গত 2 মাসে শুধুমাত্র চট্টগ্রামে জেএমবি সদস্যদের কাছ থেকে পাওয়া গেছে 2টি AK-22 রাইফেল এবং একটি MK-11 স্নাইপার রাইফেল। আর পুলিশের কাছে ধরা পড়ার পর জেএমবি সদস্যরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে অস্ত্র প্রশিক্ষণের কথা। যাদের মধ্যে একটু ব্রেনই থাকে তাদেরকে ওই অস্ত্রের প্রশিক্ষণ, বোমা কিভাবে বানাতে হয়, কিভাবে বাস্ট করতে হয়, এই ট্রেনিংগুলো তাদেরকে দেওয়া হয়। জঙ্গি সদস্যদের এই সশস্ত্র প্রশিক্ষণকে সহজভাবে নেওয়া উচিত হবে না বলে মত নিরাপত্তা বিশ্লেষকের। আর ইসলামী চিন্তাবিদ বলছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা। অস্ত্রের যে উৎস সেটাকে চিহ্নিত করতে হবে এবং সেখানে অস্ত্রের প্রবেশটাকে রোধ করতে হবে। তাহলে দুটা জিনিস, ঝুঁকিও কমবে আর যারা এই অস্ত্রের জন্য উৎসাহী তারাও নিরুৎসাহ হবে। এই সমস্ত বিষয়গুলো রাষ্ট্র নিয়ন্ত্রণ করবে। কোনো সমাজ বা ব্যক্তির ব্যবস্থাপনা এগুলা করলে নিশ্চয় কোনো অশুভ উদ্দেশ্যে তৎপর হয়ে তারা এগুলা করতেছে, এটা প্রমাণিত হবে। চট্টগ্রামে হাটহাজারে জঙ্গি আস্তানা থেকে মার্কিন স্নাইপার রাইফেল সহ গ্রেপ্তার হওয়া জেএমবির 3 সদস্যই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এরা আগে শিবির করতো, এখন তারা জেএমবির সাথে জড়িত হয়েছে। অর্থাৎ তারা যে মৌলবাদ রাজনীতি এটার সাথে জড়িত হয়েছে এবং এর মূল বিষয় হচ্ছে যে মূল কারণ হচ্ছে অর্থ। এই অবস্থায় জেএমবির অস্ত্রের রুটের সন্ধানে নেমেছে গোয়েন্দা পুলিশ। অলরেডি কিছু পেয়েছি যে তারা কোন রুট দিয়ে এগুলি এনেছে বা আনছে, আর তারা তো ইতিমধ্যে কিছু নাশকতা করতে গিয়ে তারা আমাদের হাতে ধরা পড়েছে। পুলিশ জানায়, জেএমবি সদস্যরা সংগঠনের তহবিল সংগ্রহের জন্য ছিনতাইয়ের কাজে ব্যবহার করেছে AK-22 রাইফেল। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।
হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের 2015-16 শিক্ষাবর্ষের MBBS এর ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সকালে কলেজ অডিটোরিয়ামে ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন অধ্যাপক মনিরুজ্জামান ভূঁইয়া। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার। এ সময় তিনি শিক্ষার্থীদের চিকিৎসা পেশাকে একটি মহৎ ও জনগুরুত্বপূর্ণ পেশা হিসেবে নিয়ে শিক্ষা পরবর্তী সময়ে দেশের সাধারণ মানুষের জন্য কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করার পাশাপাশি জেনেভা ডিক্লারেশন শপথ বাক্য পাঠ করানো হয়। আগামী 17 এপ্রিল 5 বছর পূর্ণ করতে যাচ্ছে সময় সংবাদ। এ উপলক্ষে মাস জুড়ে দেশের প্রতিটি জেলায় দর্শকদের কাছে যাচ্ছে সময় সংবাদের প্রতিনিধি দল। এরই অংশ হিসেবে সকালে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা খুলনার রয়্যাল মোড়ে আয়োজন করা হয় অনুষ্ঠানের। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে ভিড় জমান। তারা সময় সংবাদ নিয়ে তাদের মতামত জানান। পরে বিকেলে বাগেরহাটের হযরত খান জাহান আলী রহমতুল্লাহি আলাইহি ওয়াসাল্লামের মাজার প্রাঙ্গণে দর্শকের কাছে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় নানা সমালোচনার পাশাপাশি সময় সংবাদকে এগিয়ে নিতে পরামর্শও দেন তারা। বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর সবার আগে প্রচার করে এবং যেহেতু কোনো খবর প্রচার করতে তারা ভয় পায় না। সময় অ্যাডটা খুব কম হয়, যে কারণে জনগণ কিন্তু সময় টিভির জন্য সবসময় অপেক্ষা করে। সত্য ঘটনা অবলম্বনে যে নারী নির্যাতনগুলো, যে ক্রাইমগুলো হয়, সেই রিপোর্টিংটা যদি দেখায় সময়ের খবর, তাহলে আমাদের খুব ভালো হবে। সময় টেলিভিশনের মধ্যে একটা সৃজনশীল দিক আছে যেটা অন্য টেলিভিশন বা অন্য চ্যানেলের থেকে একটু ভিন্ন। সরাসরি সম্প্রচার ক্ষেত্রে বাংলাদেশে একটা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। ক্রিকেট নিয়ে কোনো একটা অনুষ্ঠান বা বিনোদন করলে খুব ভালো হয়। সময় টিভিটা খুব আমরা লাইক করি। এটা সবসময় গ্রামের ছবি দেখায়, মানুষের সুখ দুঃখের ছবি তুলে ধরে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার আলো ঝলমলে পরিবেশে বিজয়ীদের হাতে তুলে দেয়া হলো 73তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড। এবারে আসরে সেরা চলচ্চিত্র সহ 3টি বিভাগে পুরস্কার বাগিয়ে নিয়েছে দ্য রেভন্যান্ট চলচ্চিত্রটি। তৃতীয়বারের মতো সেরা অভিনেতার পুরস্কার জয় করে নিয়েছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। রোববার বেভারলি হিলস যেন পরিণত হয় তারকাদের মিলন মেলায়। প্রাণবন্ত ও হাস্যরসাত্মক উপস্থাপনায় এবারের গোল্ডেন গ্লোবের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দর্শক মাতিয়ে রাখেন সঞ্চালক রিকি জার্ভেইস। এবারের গোল্ডেন গ্লোবে মনোনয়ন পাওয়া 4টি ছবির সাথে লড়াই করে সেরা চলচ্চিত্রের পুরস্কারটি শেষ পর্যন্ত ছিনিয়ে নেয় দ্য রেভন্যান্ট সিনেমাটি। সেই সাথে সেরা পরিচালকও হয়েছেন এই চলচ্চিত্রেরই নির্মাতা আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতু। এই ছবিটি নির্মাণের জন্য আমরা কয়েক মাস ধরে কঠোর পরিশ্রম করেছি, কিন্তু আমরা সবাই জানি কষ্টগুলো ক্ষণস্থায়ী, বরং চলচ্চিত্রই সারা জীবন মানুষের মাঝে অমর হয়ে থাকে। একই ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেতার খেতাব জিতে নিয়েছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। সবাইকে চমকে দিয়ে কেট ব্ল্যানচেটকে পেছনে ফেলে সেরা অভিনেত্রীর খেতাব জিতে নেন ব্রাই লারসন। ড্রামা বিভাগে রুম ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য তাকে এই পুরস্কার দেয়া হয়। বক্স অফিসে ব্যর্থ হলেও সমালোচকদের প্রশংসা পাওয়া স্টিভ জবসে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব চরিত্রের পুরস্কার হাতে তুলেছেন কেট উইন্সলেট। মিউজিক্যাল অথবা কমেডি বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কারটি জিতে নিয়েছে দ্য মার্শিয়ান। আর এই ছবিতে অভিনয়ের জন্য সেরা কমেডি অভিনেতার পুরস্কার পেয়েছেন ম্যাট ডেমন। লোক হাসানোর কৌশলী অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হয়েছেন জেনিফার লরেন্স। ফ্রান্স, চিলি সহ অন্যান্য ছবিকে পেছনে ফেলে সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে পুরস্কার পেয়েছে হাঙ্গেরির চলচ্চিত্র সান অফ সোল। আর গায়িকা খ্যাত লেডি গাগা আমেরিকান হরর স্টোরিতে অভিনয়ের জন্য টিভি সিনেমা বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। শিরিন আক্তার, সময় সংবাদ। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-19 ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-19 দলের বিপক্ষে 8 উইকেটের দাপুটে জয় পেয়েছে বাংলাদেশের যুবারা। আগে ব্যাট করে স্বাগতিক স্পিনারদের দুর্দান্ত বোলিংয়ে 114 রানে গুটিয়ে যায় ক্যারিবিয়ানরা। জবাবে 29 ওভার হাতে রেখে 2 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ইয়াং টাইগাররা। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খায় ক্যারিবীয় যুবদল।
দলীয় 27 রানে তেভিন ইমলাজকে ফেরান সাইফুদ্দিন। পোপ ও হেটমেয়ার কিছুটা প্রতিরোধ গড়লেও এই দুই ব্যাটসম্যানকে ফেরান সঞ্জিত সাহা। এরপর ইয়াং টাইগারদের দুর্দান্ত বোলিংয়ে ভেঙে পড়ে ক্যারিবীয় ব্যাটিং লাইন আপ। মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় 114 রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব 19 দল। 24 রানের খরচায় শাওন নেন 4 উইকেট। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটাও ভালো হয়নি। দলীয় 8 রানে সাজঘরে ফেরেন পিনাক ঘোষ। জয়রাজ ফিরে যান 18 রানে। তবে এরপর আর কোনো অঘটন হতে দেননি সাইফ ও শান্ত জুটি। তৃতীয় উইকেটে এই দুই ব্যাটসম্যান 70 রানের জুটি গড়ে দলকে বড় জয় এনে দেন। আগামী বৃহস্পতিবার চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে এই দুই দল। অনূর্ধ্ব 19 ক্রিকেট বিশ্বকাপে নিরাপত্তা সহ সার্বিক প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে আইসিসি। দুপুরে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। এ সময় নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ আয়োজনের আশ্বাসও দেন তিনি। আসছেন, এটা ওদের নিজস্ব ব্যাপার। কালকে আমরা আইসিসির সাথে সমস্ত দেশ মিলে মিটিং করেছি, টেলিফোনিক মিটিং ছিল এটা একটা, এবং ওখানটা সবগুলো দেশ ওখানে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে, বলেছে যে আমরা সবাই বাংলাদেশে আসবো। আইসিসি সবচেয়ে বড় কথা, ওরা বলেছে যে ওরা নিশ্চিত যে বাংলাদেশে এটা সুন্দরভাবে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপটা করা সম্ভব। এই ইভেন্টটা পুরোপুরি নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্যে হবে, সেই জন্য আমরা কনফিডেন্টলি বলতে পারি। অবসান হতে যাচ্ছে সব জল্পনা কল্পনার। সুইজারল্যান্ডের জুরিখে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা করা হবে 2015 সালের ফিফার বর্ষসেরা ফুটবলারের নাম। ক্রিস্টিয়ানো রোনালদো রাজত্ব ধরে রাখবেন, নাকি হারানো মুকুট ফিরে পাবেন মেসি, নাকি প্রথমবারের মতো ব্যালন ডিওর উঠবে নেইমারের হাতে? জানতে অপেক্ষা করতে হবে আজ রাত 10টা পর্যন্ত। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের দ্বৈরথ মানেই মর্যাদার লড়াই। দু দলের এল ক্লাসিকো মানেই স্নায়ুর যুদ্ধ। মর্যাদার এই লড়াইয়ের মতোই এখন ব্যালন ডিওরও যেন হয়ে গেছে মেসি রোনালদোর লড়াই। রূপ নিয়েছে আরও একটি এল ক্লাসিকোর। হবেই বা না কেন, গেল 8 বছরে একমাত্র 2010 সাল ছাড়া বাকি 7টি আসরেই ব্যালন ডিওরের মনোনয়ন তালিকার শীর্ষ 3-এ ছিলেন মেসি ও রোনালদো। এবার মেসি রোনালদোর সঙ্গে যোগ হয়েছে বার্সেলোনা তারকা নেইমারের নাম। উত্তেজনার পারদে ফুঁসছেন সমর্থকরা। কে পাবেন বর্ষসেরা ফুটবলারের পুরস্কার? লিওনেল মেসির 4 থেকে কি 5 হবে, নাকি রোনালদোর 3 থেকে 4, নাকি সব হিসেব ওলটপালট করে মেসি রোনালদোকে হারিয়ে নেইমারের হাতে শোভা পাবে প্রথম ব্যালন ডিওর? তবে 3 জনের মধ্যে গেল বছরের পারফরমেন্সে এগিয়ে থাকবেন লিওনেল মেসি। গেল মৌসুমটা স্বপ্নের মতো কেটেছে বার্সেলোনার। লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ, কোপা দেল রের সঙ্গে বছরের শেষ দিকে ফিফা ক্লাব বিশ্বকাপ সবগুলো আসরের শিরোপাই জিতেছে বার্সেলোনা। আর দলের সাফল্যের মূল কারিগর ছিলেন লিওনেল মেসি। 56 ম্যাচ খেলে মোট গোল করেছেন 48টি। বার্সেলোনার হয়ে মেসি যতটা আলো ছড়িয়েছেন ততটা আলো ছড়াতে পারেননি রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। যদিও 52 ম্যাচে তার গোল সংখ্যাও 48, কিন্তু গেল মৌসুমে কোনো শিরোপাই পায়নি রিয়াল মাদ্রিদ। অন্য দুজনের তুলনায় নেইমারের জন্য এবারের ব্যালন ডিওরটা একটু ভিন্ন। প্রথমবারের মতো মনোনয়ন। বার্সেলোনায় গেল মৌসুমে খেলেছেন দুর্দান্ত, 59 ম্যাচে গোল করেছেন 45টি। তাই অনেকের মতে এবার হয়তো দুজনকে টেক্কা দিয়ে নেইমারই পেয়ে যেতে পারেন ব্যালন ডিওর। এ 3 জন ছাড়াও সেরা কোচের পুরস্কারে দৌড়ে আছেন বায়ার্ন মিউনিক কোচ পেপ গার্দিওলা, বার্সা কোচ লুইস এনরিক ও চিলির কোচ হোর্হে সাম্পাওলি। পারভিন আক্তার, সময় সংবাদ। সন্ধ্যার সময়ে এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে বেগম জিয়া প্রমাণ দিয়েছেন এখনো ভুলতে পারছেন না পাকিস্তানকে। সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে প্রধানমন্ত্রী। গণতন্ত্র প্রতিষ্ঠায় সব শ্রেণী পেশার মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান মির্জা ফখরুলের। বললেন, দেশে এখন দুর্নীতি নৈরাজ্যের মহোৎসব চলছে। তল্লাশির নামে রাতে ছিনতাইকারীর ভূমিকায় অবতীর্ণ পুলিশ। ব্যাংক কর্মকর্তাকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত এসআই মাসুদ ক্লোজড। দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। পুলিশ যেভাবে সন্ত্রাসীর ভূমিকা পালন করতেছে এটা কখনো গ্রহণযোগ্য না। এই শাস্তি খুবই তুচ্ছ, খুবই নগণ্য। তো অ্যাটেম্প টু মার্ডারের যে আইন রয়েছে সেই আইনে তাকে শাস্তির ব্যবস্থা করা হোক। সরকারিভাবে এবার হজে যেতে খরচ পড়বে 3,60,000 টাকা। জাতীয় হজ নীতি ও হজ প্যাকেজ 2016 এর খসড়া মন্ত্রিসভায় অনুমোদন। এবং 8ম বেতন কাঠামো সামঞ্জস্যের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের লাগাতার কর্মবিরতি। গ্রহণযোগ্য সমাধানের পথ খুঁজছে সরকার, জানালেন শিক্ষামন্ত্রী। এই ছিল